ভোটবঙ্গে তপ্ত মঙ্গলকোট। সেখানকার রাজনৈতিক ময়দানে এবার কি সমীকরণ পাল্টাতে চলেছেন বিজেপি প্রার্থী শিশির ঘোষ। মঙ্গলকোটের নিগন গ্রামের বাসিন্দা তিনি। কয়েক দশকের পোড় খাওয়া বিজেপি নেতা শিশির ঘোষ এখন দাপিয়ে বেড়াচ্ছেন, প্রতিটি গ্রাম প্রতিটি মহল্লা চষে ফেলছেন। সম্প্রতি মাধ্যম টিম হাজির হয়েছিল কি ভাবছে মঙ্গলকোট সেটাই জানতে। সেখানেই ধরা পড়ল শিশির ঘোষের জনসংযোগ এবং প্রচারের ফাঁকে এই মাধ্যমকে দিলেন সাক্ষাৎকার। শিশিরবাবুর সাফ হুঁশিয়ারি, কোনোভাবেই আর তৃণমূলের সন্ত্রাস বরদাস্ত করা হবে না। প্রয়োজনে নিজেদের রক্ত দিয়েও বিজেপি কর্মীরা বুথ রক্ষা করবে এবং মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করবে। স্থানীয় ভোটারদের মধ্যেও শিশির ঘোষকে নিয়ে যথেষ্ট উৎসাহ চোখে পড়ছে। এখন দেখার মঙ্গলকোটের ফল কোন দিকে যায়। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট বিধানসভা, একসময় সেই মঙ্গলকোট যা খবরের শিরোনামে থাকতো সিপিএমের সন্ত্রাসের বদ্ধ ভূমি হিসেবে। গত 15 বছর ধরে তৃণমূলের শাসনে বদল হয়নি কিছুই। বিজেপির অভিযোগ এখানে বদল হয়েছে শুধু সন্ত্রাসের। আগে সন্ত্রাস চালাতো সিপিএমের হাড়মাদরা, এখন সন্ত্রাস চালায় তৃণমূলের জল্লাদরা। এই মঙ্গলকোটে এবার বিজেপির বাজি শিশির ঘোষ। সেই শিশির ঘোষ সম্পর্কে বলা হয়, গোটা মঙ্গলকোটকে তিনি হাতের তালুর মতো চেনেন, গোটা মঙ্গলকোট তার নখদর্পণে। এবং মাটির মানুষ, গ্রামের মানুষ শিশির ঘোষ দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থেকেছেন। বিপদে আপদে কর্মীদের পাশে দাঁড়ান। সেই শিশির ঘোষ আজকে আমাদের সঙ্গে হাজির হয়ে আছেন। প্রথমেই আমরা স্বাগত জানাই মাধ্যমের তরফ থেকে আপনাকে। শিশিরদাকে নমস্কার। শিশিরদাকে আমরা স্বাগত জানাই। শিশিরদা, মঙ্গলকোট বিধানসভায় এবার আপনি বিজেপির প্রার্থী। এই মঙ্গলকোট বিধানসভায় আপনি কি হাওয়া বুঝছেন? মঙ্গলকোটে গ্রামে গঞ্জে ঘুরে আপনি দেখুন, আমি একদম এসেছি অজয় নদীর ধারে। যে এলাকাগুলো আমাদের শাসক দলের প্রার্থী অপূর্ব চৌধুরী এখানে আসেই না। কেন আসেন না? গ্রামের লোকের কাছে শুনছি রাস্তাঘাটের যা অবস্থা, যা খারাপ, বলছে এখানে নাকি এরা কাউকে ভোট দেয় না, এখান থেকে জিততে পারে না। তাই এই নদীর ধারের গ্রামগুলোয় আমাদের আসতে হবে। তাই আমরা এখানে এসে যেটা বুঝতে পারছি যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এছাড়া আর কিচ্ছু নাই। সন্ত্রাসের বদ্ধ ভূমি হিসেবে মঙ্গলকোট পরিচিত। সিপিএম জমানাতে লাল সন্ত্রাস গোটা মঙ্গলকোট দেখেছে। তারপরে তৃণমূল আসা। আপনি দীর্ঘদিন, বলতে গেলে দশকেরও বেশি সংগঠনের কাজের সঙ্গে এখানে যুক্ত আছেন। বিভিন্ন গ্রাম আপনি ঘুরেছেন এবং ব্যক্তিগতভাবে আপনার অভিযোগ, আপনাকে মিথ্যা মামলাতেও ফাঁসানো হয়েছে, আপনার ওপর দিয়ে অনেক টর্চার হয়েছে। সেই সন্ত্রাসের কবলিত সিপিএম, সেই সন্ত্রাস কবলিত মঙ্গলকোট যা সিপিএম এবং তৃণমূলের মোট 50 বছর শাসনে মঙ্গলকোট দেখছে, আপনি জয়ের ব্যাপারে যদি আশাবাদী হন, জিতলে পরে এই মঙ্গলকোটের জন্য আপনি কি করতে চান? দেখুন, বিষয় হচ্ছে যখন আমি খুব ছোট্ট তখন আমি বিজেপি দেয়ালে লিখতাম, কিন্তু বিজেপি মানে ভারতীয় যে জনতা পার্টি এটা আমি জানতাম না। আমার বয়স তখন এতটাই ছোট ছিল। আচ্ছা, ওটা কত বছর থেকে আপনি করছেন? আমি একদম হাফ প্যান্ট পরা অবস্থা, আমি বলতে পারবো না তখন আমার বয়স কত। ভোটার কোথায় যাবো? ভোটার হননি তখন। আমি আমার বয়স তখন কত সেটাই আমি হয়তো এখন বলতে পারবো না। কিন্তু তখন আমার কাজ ছিল মিছিল হলেই আমি এইরকম একটা বড় পতাকা নিয়ে মিছিলের সামনে যেতাম। আচ্ছা, তখন আমাদের সারা একদম পুরো বর্ধমান জেলা সভাপতি ছিলেন স্বপন ভট্টাচার্য মহাশয়। স্বপন ভট্টাচার্য মহাশয়ের নেতৃত্বে এবং মঙ্গলকোটের অলোক তরঙ্গ গোস্বামীর অনুপ্রেরণায় আমি ওই ছোট থেকেই এই বিজেপির মিছিলে মিটিংয়ে যেতে। সন্ত্রাসেরও সাক্ষী আছেন। সিপিএম এর সন্ত্রাস, আমরা লড়াই তো তৃণমূলের সঙ্গে হয়নি আমাদের। আচ্ছা, আমরা তৃণমূল কংগ্রেস যখন রাজনৈতিক দলটি জন্মগ্রহণ করে নাই, তখন সিপিএম এর সঙ্গে তো আমরা আসল লড়াই দিয়েছি। নিগন গ্রামের খবর আপনারা অনেকেই জানেন। 1994 এর 25শে জানুয়ারি, 1994 সালের 25শে জানুয়ারি নিগন অগ্নিকাণ্ডের কথা। সেই নিগনই আপনার বাড়ি? সেই নিগন গ্রামে আমার বাড়ি। ভারতীয় জনতা পার্টিদের 300 ঘরে অগ্নিসংযোগ করেছিল সিপিএম এর হাড়মাদ বাহিনী। অপরাধ কি ছিল? অপরাধ ছিল যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করে এইরকম কিছু ছেলে গ্রামে ছিল, তারা শাখা চালাতো। সেখানে সঙ্গে শাখা চালানোর যে কাজ সেটা সিপিএম জোর করে বন্ধ করতে চেয়েছিল। আমরা ভারতীয় জনতা পার্টি তার প্রতিবাদ করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন এলাকা থেকে কাটোয়া সাব ডিভিশনের হাড়মাদ জড়ো করে নিগন গ্রামের উপর তারা আক্রমণ করে সেই ছেলেগুলোকে তারা তখন বলেছিল আমাদের হাতে তুলে দিতে হবে, কিন্তু নিগন গ্রামের মানুষ সেটা করেনি। তাই তারা তীরের ডগে পাউরিতে পেট্রোল লাগিয়ে
তীর দিয়ে তারা নিগন গ্রামে অগ্নিসংযোগ করেছিল। তাই সেই 1994 নয়, 1992 সালে যে নির্বাচন হয়েছিল পঞ্চায়েত, সেই 1992 নির্বাচন থেকে আজ এই 2025 আগে পর্যন্ত যত নির্বাচন হয়েছে নিগন গ্রামে বিজেপি কোনোদিন হারেনি, কেউ হারাতে পারেনি। আপনি কেন বিজেপিরকেই বেছে নিলেন? বিজেপি দেখুন, ভারতবর্ষের যা রাজনৈতিক দল না, রয়েছে, তখন আমি শিশির দা শেষ করে নিই, তখন সিপিএম এর সন্ত্রাস চলছে, সিপিএম আছে, বিজেপি সে অর্থে কিছু সংগঠন সে সময় ছিল না, বিরোধী দল হিসেবে কংগ্রেস বা তৃণমূল ছিল। তো সিপিএম এর এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার জন্য আপনি বিজেপিটাকে কেন বাছলেন? যে কোনো রাজনীতি করতে গেলে তার আদর্শটাকে আগে দেখতে হয়। ভারতীয় জনতা পার্টি সবার আগে দেশের কথা বলে, তাই তখন তো আমরা যুবক, দেশ সবার আগে, এটা তো একদম দারুণ জিনিস। আপনাদের বিজেপির দলের বলা হয় যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, অর্থাৎ সব থেকে আগে নেশন ফার্স্ট, তারপরে আসে দল, তারপরে আসে ব্যক্তি। কিন্তু আজকে সারা রাজ্য জুড়ে যেটা তৃণমূলের যেটা দেখা যাচ্ছে, এই তৃণমূল দলটার কোনো মতাদর্শ নাই। লোকে বলে যে শুধু তোলাবাজি এবং কাটমানি, এই দুটো আইডিওলজি বলবো না, তাহলে সেখানে আইডিওলজি শব্দের অবমাননা করা হয়, এই দুটোর ওপরেই দলটা চলছে, কাটমানি আর তোলাবাজি। তো মঙ্গলকোটে একটা প্রাকৃতিক সম্পদও রয়েছে, যেমন বালির ঘাট থেকে শুরু করে। তো এই সমস্ত ঘাটগুলোতে যে তৃণমূলের কি ধরনের সন্ত্রাস বা কাটমানি তোলাবাজি শিকার হয়, মানুষকে হয়রানি করা হয়? দেখুন, মঙ্গলকোটের প্রান্তে অজয় নদী বয়ে গেছে এবং সেই অজয় নদীর বন্যার জলে মঙ্গলকোটের মানুষের প্রচুর ক্ষতি হয়, তারা বন্যার জলে ভেসে যায়। কিন্তু যখন সেই বন্যার ঘরের জলে যে ঘরবাড়ি ভেঙে যায়, কোন অনেক কষ্ট করে সেই ঘরকে যদি কেউ পাকা বাড়ি করতে যায়, তাকে নদীর ধারে বাস করেও 8,000 টাকার ট্রলিতে বালি কিনতে হয় এবং সেই বালির টাকা তৃণমূল কংগ্রেস আত্মসাৎ করে এই নির্বাচনে হারমাত বাহিনী বোম গোলা বারুদের ওপর নির্ভর করে সেই টাকা ব্যবহার করে তারা নির্বাচনে বৈতরণী পার হয়। আমরা ভারতীয় জনতা পার্টি মঙ্গলকোটবাসীর কাছে আমরা বলেছি যে ভারতীয় জনতা পার্টি যদি রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে অজয় নদীর বালি আমরা মঙ্গলকোটের মানুষকে 2,000 টাকা ট্রলিতে দেব। আচ্ছা আচ্ছা শিশির দা, আপনি অভিযোগ করেন যে তৃণমূল আপনাকে মিথ্যা মামলাতেও ফাঁসিয়েছে এবং দীর্ঘদিন আপনি ঘর ছাড়া ছিলেন। তো পরিবারকে ছেড়ে থাকা, তারপর আপনার উপর অনেক রকমের সম্পত্তির উপর হামলাও হয়েছে বলে শোনা যায়। তো সেই সময়টা কেমন লাগতো আপনার? দেখুন, ঘটনা হচ্ছে আমি ছোট থেকে একদম সংগঠন করতে করতে এই জায়গায় এসেছি। আমি একটা সময় নিগন গ্রামের একটা বুথের বুথ সভাপতি ছিলাম, 201 নম্বর বুথের। তখন আমাদের গ্রামের টোটাল যে একটা গ্রাম থাকতো, 2, 3, 4 বুথ থাকলে একটা গ্রাম কমিটি থাকতো। আমি গ্রাম কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছি একটা সময়। তারপর আমাদের সংগঠনের ধাপ ছিল অঞ্চল, আমি অঞ্চল সভাপতির দায়িত্ব পালন করেছি। অঞ্চলের পর মণ্ডল, টোটাল বিধানসভাটা একটা আমাদের মণ্ডল ছিল। টোটাল বিধানসভা মণ্ডলের আমি 2 বার নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে আপনাদের সঙ্গে কাজ করেছি। সেই কাজ করতে করতে আমি জেলা সম্পাদকের দায়িত্ব পালন করেছি। জেলা সম্পাদকের পর 2 বার জেলার জেনারেল সেক্রেটারি দায়িত্ব পালন করেছি কৃষ্ণ ঘোষের সভাপতিত্বে। তারপরে আমাদের জেলা ভাগ হয়ে যায়, বোলপুর জেলা হয়ে যায় লোকসভা ভিত্তিক। বোলপুরে সন্ন্যাসী চরণ মণ্ডলের সভাপতিত্বে আমি সহসভাপতির দায়িত্ব পালন করেছি এবং বোলপুর লোকসভা কেন্দ্রের কনভেনারের দায়িত্ব পালন করেছি এবং বর্ধমান জেলার যে দলীয় নির্বাচন তার ডিআরও দায়িত্ব পালন করেছি। তাই 21-এর নির্বাচনে এই মঙ্গলকোটকে ভারতীয় সাংগঠনিক হিসাবে আমি এ ক্যাটাগরি জায়গায় নিয়ে এসেছিলাম। তাই অপূর্ব চৌধুরী অনেক ভয়ে ভীত ছিল যে শিশির ঘোষকে কীভাবে, এবং বলতো বিভিন্ন জায়গায় ও কি করবে, ভোটের আগে ওকে যেভাবে হোক জেলের মধ্যে ঢুকিয়ে দেবো। অপূর্ব চৌধুরীকে আপনি কি বার্তা দিতে চান? অপূর্ব চৌধুরীকে শুধু আমি একটাই বার্তা দিতে চাই যে আসুন, আমরা যে রাজনৈতিক দলগুলো আজকে মঙ্গলকোটের মাটিতে লড়াই করছি, সে সর্বভারতীয় দল হতে পারে, যারাই লড়াই করছি, নির্দল প্রার্থী হতে পারে। আপনি বলছেন যে আমি গত 21-এর নির্বাচনে 22,300 ভোটে জিতেছি, এবারের জয়ের জন্য আমি 2 গুণ না 3 গুণ আমার লিডটাকে করব, সেটার জন্যই আমি প্রচারে বেরোচ্ছি। তাই অপূর্ব চৌধুরীর কাছে আমার আবেদন, আসুন আমরা
মঙ্গলকোটের যত রাজনৈতিক দলের প্রার্থী আমরা এখানে আছি, আমরা একসঙ্গে এক জায়গায় বসে একটা সাংবাদিক সম্মেলন করে মঙ্গলকোটবাসীকে বলি, আমাদের কার্যকর্তাদের বলি, মঙ্গলকোটের শান্তিপূর্ণ, অবাধ এবং মানুষ ভয়মুক্ত পরিবেশে তার ভোটাধিকার প্রয়োগ করুক। কারু যেন এক বিন্দু রক্ত মঙ্গলকোটের মাটিতে না পড়ে, কোথাও যেন একটা বোমাগুলি বারুদের শব্দ না আসে। তাতে যদি অপূর্ব চৌধুরীর লিড 4 গুণ বেড়ে যায়, আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে তাকে বিজয়ের মালা পরানোর জন্য আমি সংবর্ধনাতে এগিয়ে যাব। এই বার্তা আমি তাকে দিতে চাই। মঙ্গলকোটের মাটিতে বিপুল কর্মীরা আপনার সঙ্গে নেমেছেন, তো গ্রাম বাংলাতেও একটা বিপুল জোয়ার আপনি হয়তো নজর দিতে পারছেন। এই মুহূর্তে তৃণমূলের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে যে আপনারা ক্ষমতায় এলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবেন। দেখুন, আমরা এবং এই যে গ্রামের মায়েরা যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, এটাও আপনারা বন্ধ করে দেবেন। এটা শাসক দলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে। দেখুন, আমরা ভারতবর্ষে ক্ষমতায় আছি নরেন্দ্র মোদীর নেতৃত্বে 3টে টার্মস। অটল বিহারী বাজপেয়ী 6 বছর 3 মাস 13 দিন দেশ চালিয়েছিল। আমরা বর্তমানে 20টা রাজ্যে শাসন করছি ভারতবর্ষে। কোন রাজ্যে আমরা মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছি? এটা হচ্ছে একটা অপপ্রচার, এবং এই অপপ্রচার মানুষ ধরে ফেলেছে। মঙ্গলকোটের মানুষ নয়, সারা পশ্চিমবাংলার মানুষ ধরে ফেলেছে। তাই 11 বিধানসভা নির্বাচনের প্রাককালে বাংলার মানুষ যে পরিবর্তনের ডাক দিয়েছিল, 26-এর বিধানসভা নির্বাচনে সেই পরিবর্তনের ডাক আমরা লক্ষ্য করছি। মাঠে ঘাটে, বাসে, ট্রেনে, ট্রামে, সমস্ত জায়গায় একটাই কথা, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এবং এই যে বলা হচ্ছে যে সরকারের যে সমস্ত ভাতা প্রকল্পগুলো, এগুলো বন্ধ করে দেওয়া হবে। আমাদের ম্যানিফেস্টোতে পরিষ্কার বলা হয়েছে, আমরা যে সংকল্পপত্র প্রকাশ করেছি, পশ্চিমবাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে নরেন্দ্র মোদীজি পশ্চিমবাংলায় এসে তিনি ঘোষণা করেছেন যে রাজ্য সরকারের যা প্রকল্প আছে সে কোনো প্রকল্প আমরা বন্ধ করব না, বরং সেই প্রকল্পগুলোকে আরও মোটিফাইড করব। তার সাথে সাথে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো পশ্চিমবাংলায় এখনও চালু নেই, যেমন আয়ুষ্মান যোজনা চালু নেই, বিশ্বকর্মা যোজনা চালু নেই, সেগুলো চালু করব। এবং লক্ষ্মীর ভাণ্ডারে যে 1,500 টাকা করে মাসে দেওয়া হয়, মাসে মানে দিন 50 টাকা, এই 50 টাকা একটা মায়ের সারাদিন 3 বেলা খাবার হতে পারে না। তাই লক্ষ্মীর ভাণ্ডার নয়, আমরা অন্নপূর্ণা ভাণ্ডার চালু করব, এবং প্রত্যেক মায়েদের মাসে 3,000, এবং বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কৃষক ভাতা, যত ভাতা আছে সব হবে দ্বিগুণ, এবং অন্নপূর্ণা ভাণ্ডার হবে মাসে 3,000 টাকা। এই প্রকল্প চালু করার প্রতিশ্রুতি আমরা দিয়েছি, এবং আমরা যা কথা দিই তা কথা রাখি। তার নিদর্শন 20টা রাজ্যে বিজেপি সরকার চলছে, সেখান থেকে জেনে। শিশিরদা, শোনা যায় 2018 সালের ভোটে পঞ্চায়েত ভোটে কাটোয়া মহকুমা দেখেছিল এক অভূতপূর্ব একটা ভয়ঙ্কর সন্ত্রাসের ছবি দেখেছিল, যেখানে কাটোয়ার শহর পুরো একদম দখল হয়ে গেছিল, এবং কোনো বিরোধীকে এখানে মনোনয়ন জমা করতে দেওয়া হয়নি, এবং আপনিও সেই সময়তে আক্রান্ত হয়েছিলেন বলে শোনা যায়। তাহলে আপনার এখানে ভোট কত তারিখ, 23 না 29-এ আছে? 29 এপ্রিল মঙ্গলকোট বিধানসভাতে আপনার ভোট আছে। তো সেই 29 এপ্রিল যদি সেই একইভাবে তৃণমূল সন্ত্রাসের চালানোর প্রচেষ্টা করে, তাহলে আপনি ঠিক কিভাবে সেটা প্রতিহত করবেন? নাকি নির্বাচন কমিশনের উপরে ভরসা রেখেই আপনি বাড়িতে বসে থাকবেন, নাকি তৃণমূলের সন্ত্রাসটাকে রুখার জন্য আপনি কি কদক্ষেপ করবেন সেদিন? দেখুন, ঘটনা হচ্ছে 21-এর নির্বাচনে হারের পর থেকে আমরা শিক্ষা নিয়েছি। আমরা বিশ্লেষণ করেছি কোন কোন বুথে কী কারণে কী জন্য কিভাবে আমরা হেরেছি। আমরা আইডেন্টিফাই করে রেখেছি কোন কোন বুথগুলো তৃণমূল কংগ্রেস ছাপ্পা, রিগিং, সন্ত্রাস করে। সেই বুথগুলোকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যা যা ব্যবস্থা নেওয়ার দরকার, সেগুলো যাতে ছাপ্পা, রিগিং না করে তার ব্যবস্থা আমরা করেছি। তার সাথে সাথে শুধু নির্বাচন কমিশনের ওপরে আমরা ভরসা করছি না, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আমাদের কথা দিয়েছেন যে আমরা যে বাহিনী পাঠাবো, এবার বাহিনী ওদের কাছে খেয়ে ঘুমোবে না, এবার বাহিনী অনেক সক্রিয় থাকবে। এবং আমরা দেখতে পাচ্ছি, আমরা ইতিমধ্যে পরীক্ষিত হয়ে গেছি যে কেন্দ্রীয় বাহিনীও সাসপেন্ড হচ্ছে। স্বাভাবিক কারণেই এবার নির্বাচন কমিশন, সাথে কেন্দ্র বাহিনী, তার সাথে আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিকরা
আমরাও প্রস্তুত থাকব, একটা ভোটও রিগিং ছাপ্পা করতে দেব না। তার জন্য যা রক্ত দিতে হয় আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিকরা তার জন্য প্রস্তুত আছে। কারণ রক্ত তো আমাদের হেরে গেলে পরে দিতেই হবে। 21-এর নির্বাচনের পরবর্তী যে হিংসা আমাদের রক্ত গেছে, আমরা সেই রক্তটা ভোটের দিনেই দেবো, ভোটের পরে আমরা রক্ত দেব না। भारत विविधताओं का देश और भारत के हृदय में मध्य प्रदेश, जहां आस्था, प्रकृति और विकास एक साथ आगे बढ़ते हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी जी का विजन पर्यटन को केवल भ्रमण नहीं, आर्थिक सशक्तिकरण का माध्यम बनाना, और उस विजन को जमीन पर उतारने का संकल्प मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन। पीएम श्री पर्यटन वायु सेवा इंदौर, भोपाल, उज्जैन, ग्वालियर, जबलपुर, रीवा और खजुराहो को जोड़ती नई उड़ानें, तीर्थयात्रियों और पर्यटकों के लिए बेहतर सड़कें, ठहरने की आधुनिक सुविधाएं, महाकालेश्वर ज्योतिर्लिंग आस्था का कालजयी केंद्र, ओमकारेश्वर ज्योतिर्लिंग अद्वैत चेतना का तीर्थ, अमरकंटक नर्मदा का उद्गम, चित्रकूट राम कथा की पावन भूमि, कान्हा टाइगर रिजर्व, बांधवगढ़ टाइगर रिजर्व, पेंच टाइगर रिजर्व, प्रकृति संरक्षण के साथ इको टूरिज्म का विस्तार, कूनो और गांधी सागर वन्यजीव संरक्षण की नई पहचान, प्राणपुर, सावरवानी और लाडपुर खास सर्वश्रेष्ठ पर्यटन ग्राम, चंदेरी का क्राफ्ट हैंडलूम टूरिज्म विलेज रोजगार और परंपरा का संगम। मोदी जी का विजन भारत को वैश्विक पर्यटन मानचित्र पर अग्रणी बनाना, यादव जी का मिशन मध्य प्रदेश को उस विजन की धुरी बनाना। मध्य प्रदेश आस्था, प्रकृति और विकास का संगम।